জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। নাটোর ৩ জামায়াত ও ঠাকুরগাঁও ২-এ বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার। গণভোটের সুযোগ কাজে লাগিয়ে বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান উপদেষ্টাদের। ইসি সবকিছু সামাল দিতে পারছে না, অভিযোগ রিজভির। শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের আন্দোলনে শিক্ষার্থীরা। রায় পক্ষে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। এবং তিস্তা সেচ প্রকল্পের বাঁধ ভেঙে ৫০০ বিঘা জমির ফসল প্লাবিত। পানি সংকটে নেত্রকোনার হাওড়াঞ্চলে বোরো আবাদে লোকসানের শঙ্কা। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি কাঞ্জুম কৌরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এর মধ্যে নাটোর ৩ আসনে জামায়াত ও ঠাকুরগাঁও ২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। নাটোর ৩ আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী এস.এম. জার্জিস কাদির বাবুর সমর্থনে মনোনয়ন প্রত্যাহার করেছেন জামায়াত ইসলামীর প্রার্থী অধ্যাপক সাইদুর রহমান। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা আসমা শাহিনের কাছে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। কেন্দ্রীয় সিদ্ধান্ত ও জোটের প্রতি সম্মান জানিয়ে মনোনয়ন প্রত্যাহারের কথা জানান তিনি। অন্যদিকে ঠাকুরগাঁও ২ আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী জেড মুর্তজা তুলা। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। দলীয় সিদ্ধান্ত ও সাংগঠনিক ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, শেষ দিন কেউ প্রার্থিতা প্রত্যাহার করেছেন কিনা এবং এ নিয়ে কোনো জটিলতা দেখা দিয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত সুনামগঞ্জে কতজন প্রার্থী প্রত্যাহার করেছেন সেটি না জানা গেলেও আমরা যেখানে আছি দাঁড়িয়ে জেলা জামাতের কার্যালয়, জেলা জামাতের আমির মাওলানা তুফাইল আহমেদ খান আজকে উনার যে মনোনয়ন পত্র সেটি প্রত্যাহারের কথা ছিল, তবে দলের যে নেতাকর্মীরা আছে উনাকে অবরুদ্ধ করে রেখেছে, কোনোভাবেই উনি যেন প্রত্যাহার করতে না পারেন এই বিষয়টি আমরা এইখানে এসে জানতে পেরেছি। আমরা একজন নেতা কর্মীর কাছে জানতে চাইবো, আপনারা কেন আপনাদের নায়েবে আমির সুনামগঞ্জ ১ আসনের মনোনয়ন প্রত্যাশী যিনি ছিলেন, মনোনয়ন নিয়েছেন, তাকে অবরুদ্ধ করে রেখেছেন? আসসালামু আলাইকুম। আমরা হঠাৎ আজকে শুধু ১ বছর যাবৎ তুফাইল আহমেদ খান সাহেব এমন একজন ব্যক্তি যে সর্বজন গৃহীত একজন ব্যক্তি, উনি দাঁড়িপাল্লা মার্কার। আমরা ১ বছর ওনার জন্য পরিশ্রম করে যাচ্ছি। হঠাৎ করে শুনতে পেলাম উনি মনোনয়ন প্রত্যাহার করতে যাচ্ছেন, কেন্দ্রের নির্দেশ। কিন্তু আপামর জনতা যারা আছে তৃণমূলের সকলেই উনি এমন ভাবে মানুষের সাথে মিশে গিয়েছেন, ওনাকে ছাড়া এই সুনামগঞ্জ ১ আসনে আর নির্ভরযোগ্য কোনো ব্যক্তি আমরা দেখি না। ওনাকে প্রত্যাহার করতে আমরা দিব না। ওনাকে দিয়ে নির্বাচনে জয় হওয়ার সম্ভব। আর যার নাম শুনেছি ওনাকে আমরা নাম শুনি না আগে, এখন পর্যন্ত আমরা ওনাকে চিনি না। এখানে যতজন লোক আছে কেউ ওনাকে চিনি না। অতএব উনি ফেল করবেন, অহেতুক আমরা এই পরিশ্রম ওনার পিছনে খাটতে চাই না। ধন্যবাদ কৌরি। আসলে উনি যেটি বলছিলেন, আসলে সুনামগঞ্জ ১ আসনে জোটের ১০ দলীয় জোটের যে প্রার্থী নাজামে ইসলামী, উনাকে ওই প্রার্থীকে দেওয়ার কারণে আসলে তারা এইখানে অবরুদ্ধ করে রেখেছেন জামায়াতের প্রার্থীকে। আসাদ, ধন্যবাদ আপনাকে। গণভোটের সুযোগ কাজে লাগিয়ে বৈষম্যহীন দেশ করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের উপদেষ্টারা। দেশজুড়ে গণভোটের প্রচার, ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি ও ভোটের গাড়ি প্রচারণায় এই আহ্বান জানান তারা। সকালে বগুড়ায় গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে উঠান বৈঠকে মুক্তিযুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেন, নতুন ভোটাররা এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছে। একে কাজে লাগিয়ে আগামী বৈষম্যহীন বাংলাদেশ করতে হবে। দেশের জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে আশা প্রকাশ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সাভারে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, হ্যাঁ ভোটের মাধ্যমে এদেশে আর কখনো স্বৈরাচার ফিরে আসতে পারবে না। এদিকে সংবিধানে বিসমিল্লাহ যুক্ত থাকায় আলাদা করে জুলাই সনদে উল্লেখ করা হয়নি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সুনামগঞ্জে গণভোট নিয়ে জনসচেতনতামূলক সভায় কথা বলেন তিনি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার, বাগেরহাটে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং ঝিনাইদহের সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ হ্যাঁ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সুধী সমাবেশে বক্তব্য রাখেন। তারা বলেন, গণভোট শুধু একটি ভোট নয়, এটি পরিবর্তনের সুযোগ। দেশের চাবি এখন জনগণের হাতে। অনিবার্যভাবে
আমাদের যে আপনারা যে রায়টা দিবেন সেই অনুযায়ী আগামী দিনের সংবিধানও পরিবর্তন হবে। সুতরাং এটা সর্বোচ্চ মতামত দেশের জনগণের। বাংলাদেশ কোনো চাপিয়ে দেওয়ার সংস্কার না, জনগণের ভোটে সংস্কারের পথে মতামত নিয়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশের পথে হাঁটবে। নির্বাচন কমিশন সামগ্রিকভাবে সবকিছু সামাল দিতে পারছে না, তাদের কাজ নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠছে। দুপুরে শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনে এমন অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইসির কার্যক্রমের প্রতি সংশয় প্রকাশ করে রিজভী বলেন, নির্বাচন কমিশন কোনো দিকে হেলে পড়লে মানুষের ভোটাধিকার হরণের আশঙ্কা ফিরে আসবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, বরং প্রতিদিনই এর অবনতি হচ্ছে। আগামী নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা। মানুষ যাদের কাছে প্রত্যাশা করেছিল স্বাধীনতার পর তারা দেশকে আরো ভালো করবে, আরো সুন্দর করবে, কিন্তু মানুষ যখন বঞ্চিত হয়েছে, তাদের প্রত্যাশা যখন পূরণ হয়নি, মানুষ যখন লাঞ্ছিত হয়েছে, অরাজকতার মধ্যে ডুবে গেছে, দুর্ভিক্ষের করাল দাসের মধ্যে দেশকে যখন ফেলে দেওয়া হয়েছে, মানুষের যখন কোনো নিরাপত্তা ছিল না, রাত্রে মানুষ ঘুমাতে পারত না দুষ্কৃতিকারীদের জন্য, তাদের কারণে এরপরে ৭ই নভেম্বর যিনি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সাকসু নির্বাচনে বিভিন্ন পদের প্রার্থী ও শিক্ষার্থীরা এতে অংশ নিয়ে নির্বাচনের দাবিতে নানা ধরনের স্লোগান দেন। শিক্ষার্থীরা জানান, সাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। চেম্বার জজের রায় শিক্ষার্থীদের পক্ষে না আসলে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, ক্যাম্পাস শাটডাউন সহ নানা কর্মসূচি দেওয়া হবে। শিক্ষার্থীদের অভিযোগ, রিটকারী শুভকে বিএনপি ও ছাত্রদল প্ররোচিত করেছে। তারা বলেন, বিএনপি কিংবা ছাত্রদল কখনোই সাকসু নির্বাচন চায়নি, সেজন্য বিএনপিপন্থী শিক্ষকরাও নির্বাচন কমিশন থেকে সরে দাঁড়িয়েছেন। নীলফামারীতে তিস্তা সেচ প্রকল্পের বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এতে তলিয়ে গেছে সদরের সিন্দই এলাকার প্রায় ৫০০ বিঘা জমির আলু ও সরিষা ফসল। হঠাৎ করেই সেচ ক্যানেলের অতিরিক্ত পানি ছেড়ে দেয় পানি উন্নয়ন বোর্ড। প্রবল চাপে সিন্দই এলাকার বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে হু হু করে পানি ঢুকতে শুরু করে লোকালয় ও ফসলি জমিতে। মুহূর্তেই তলিয়ে যায় কৃষকের ফসলি জমি। বিঘার পর বিঘা জমির সরিষা, পরিপক্ক আলু এখন পানির নিচে। স্থানীয়দের অভিযোগ, বাঁধে ফাটল ধরে ধসে পড়ার লক্ষণ দেখা দিলে বিষয়টি তাৎক্ষণিক পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। পরে বাঁধ ভেঙে গেলে তারা নিজ উদ্যোগে মেরামতের চেষ্টা করলেও পানির তীব্রতায় তা সম্ভব হয়নি। ফোন দিলাম পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাকে যে ভাই আপনারা আসেন, এখানে একটু গর্ত হয়েছে, কিন্তু ওনারা আসলো না। আসতে আসতে প্রায় ১ ঘন্টা। অনেক চেষ্টা করছি বন্ধ করার জন্য, কিন্তু বন্ধ করতে পারি নাই। তারপরে ভাঙার পরে পানি উন্নয়ন বোর্ডের লোকজন আইছে। ক্ষতিগ্রস্তরা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের অব্যবস্থাপনাতেই এমন বিপর্যয়। ব্যাপক ক্ষয়ক্ষতিতে দিশেহারা সদর উপজেলার কয়েকশো কৃষক। ৮০ টাকা করে বীজ কিনছি, সেই ধ্বংস আমার করে দিলে। গরিব মানুষের খেত আবাদ করি আবাদ আমার জমির পরে এক মাটি হয়েছে, আমার ৫ পর মাটি এখানে আলু গাড়া আছে। অসময়ে ক্যানেলের পানি বেশি থাকার কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ড বলছে, দ্রুত জিও ব্যাগ দিয়ে পানির প্রবাহ বন্ধের পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা অলরেডি ১৫০০ জিও ব্যাগ আনতেছি এবং আমরা বালু ভর্তি করে, প্রথমে যেহেতু এটা অলরেডি নিচ থেকে এটা আসলে ব্রিজ হয়ে গেছে, আমরা এটা ফিল আপ করে দ্রুত এটা বন্ধ করব, যাতে পানি চলাচলটা বন্ধ করা হয়। বাঁধ মেরামতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান নীলফামারী ক্ষতিগ্রস্ত কৃষক। ওয়ালি মাহমুদ সুমন, ডিবিসি নিউজ, নীলফামারী। মহাখালীতে করাইলবাসীর আয়োজনে টিএনটি কলোনি মাঠে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে যোগ দিয়ে বক্তব্য রাখছেন তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এখানে একটু আগে একজন মুরব্বী বক্তব্য রেখেছেন, উনিও এলাকার এখানে কিছু সমস্যার বিষয়ে কথা বলে গিয়েছেন। আজকে আমরা আল্লাহর দরবারে হাত তুলি, চলেন একসাথে। আমরা আল্লাহর দরবারে এই জন্য হাত তুলে চাইতে পারি, কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহতে বিশ্বাস করি।
আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ যে কোনো কাজে সফল হতে পারবো। আজ আমাদের সামনে এখানে হাজার হাজার মা বোনেরা বসে আছে। সারা বাংলাদেশে এরকম বহু মা বোনেরা আছে যারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে। আমরা সেই মা বোনদের জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই মা বোনদের জন্য, মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন, সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, যাতে করে মা বোনদের উপকার হয়। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি আপনাদের সামনে বলেছি যে আমরা দেশের মানুষের, দেশের বিশেষ করে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন, কেউ না কেউ কৃষি কার্যের সাথে জড়িত। আমরা এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছতে চাই। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা, একমাত্র আল্লাহ যদি রহমত দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব। আপনাদের যদি দোয়া থাকে তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, কড়াইলবাসীতে আপনারা যারা বসবাস করেন, আপনাদেরও সন্তান আছে, আমারও সন্তান আছে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে আমাদের আজকের সন্তানেরা, প্রত্যেকটি মানুষের ভবিষ্যৎ। আমরা চাই দালানে যে থাকে তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে, ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যেই মানুষগুলো থাকে তাদের যারা সন্তান আছে তারাও ঠিক ওই দালানের মানুষটার সন্তান যেভাবে শিক্ষা ব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে, যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন তাদের সন্তানরা একইভাবে বিদেশি ভাষা যাতে শিখতে পারে, তাদের সন্তানরাও যাতে চিকিৎসা পেতে পারে, তাদের সন্তানরাও যাতে একইভাবে ঠিক। রাজধানী ও আশপাশের জেলাগুলোতে শীতের প্রভাব কমলেও দক্ষিণ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় এখনো কনকনে ঠান্ডা। তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 12 ডিগ্রিতে। মঙ্গলবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.8 ডিগ্রি সেলসিয়াস ও চুয়াডাঙ্গায় 11 ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে দক্ষিণ উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকার পথঘাট। অপরাধীরা রাষ্ট্রের চেয়ে শক্তিশালী নয়। আইনশৃঙ্খলা রক্ষা ও জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী আস্তানা নিশ্চিহ্ন করতে দ্রুত অভিযান পরিচালনা করা হবে। দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় নিহত র্যাব সদস্যের জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। আরও বলেন, ঝুঁকি জেনেই দেশ ও জনগণের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেন। নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুইয়ার পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানান মহাপরিচালক। জঙ্গল সলিমপুরে র্যাব 7-এর একটি টিম একটি অপারেশনে যায় এবং সেখানে তারা সন্ত্রাসীর দ্বারা অতর্কিত আক্রমণের শিকার হয়। 2004 থেকে এই পর্যন্ত আমরা 75 জন সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছেন এবং সেই সংখ্যা আজকে আরও একজন বাড়ল। এবং এই আস্তানা, অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুড়িয়ে দেব এবং এর বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন পুরো জিনিস মনিটর করবে। কক্সবাজারের টেকনাফের ওয়াইকং সীমান্ত থেকে বেশ কিছু স্থলমাইনের চাপলেট বা অগ্রভাগ উদ্ধার করেছে সেনাবাহিনী ও বিজিবি। যৌথ অভিযানে 50 থেকে 60টি স্থলমাইনের চাপলেট উদ্ধারের পর ওয়াইকং বিজিবি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। বিজিবি 64 ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানিয়েছেন, স্থলমাইনের মোট 4টি অংশ, যার মধ্যে অগ্রভাগ বা চাপ প্লেটই উদ্ধার হয়েছে। তবে সেগুলোতে কোনো বিস্ফোরক কিছু নেই, তবুও সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। কক্সবাজারের রুখিয়ায় 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে আশ্রয়নের 450 ঘর ও দোকান। মধ্যরাতে ক্যাম্পের D4 ব্লকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্রে প্রথমে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই তা পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্বেচ্ছাসেবকরাও তাদের সাথে অংশ নেন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগে পুড়ে ছাই হয় ক্যাম্পের 448টি শেল্টার, 2টি মসজিদ, 10টি স্কুল ও একটি মাদ্রাসা। তবে কেউ হতাহত হয়নি। এদিকে সহায় সম্বল হারিয়ে দুর্বিষহ অবস্থায় ক্ষতিগ্রস্তরা। আশপাশের লার্নিং সেন্টার,
মসজিদ ও মক্তবে আশ্রয় দেওয়া হয়েছে তাদের। শুকনো খাবার বিতরণ সহ প্রাথমিক সহায়তার উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্তের কথা জানিয়েছেন টেকনাফের ইউএনও। প্রতিষ্ঠার ১৩৮ বছরের মধ্যে ২০২৫ সালে সর্বোচ্চ আয় করেছে চট্টগ্রাম বন্দর। রাজস্ব আয় ও উদ্বৃত্তে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। সব খরচ বাদ দিয়ে ৩,০০০ কোটি টাকা থাকার পাশাপাশি ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে ১,৮০৪ কোটি ৪৭ লাখ টাকা জমা দিয়েছে বন্দর, যা গত ৫ বছরে সর্বোচ্চ। রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান এই ৩ ক্ষেত্রেই গত ৫ বছরে সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর। গত ৫ বছরে গড়ে ১৩.০৮% রাজস্ব আয় করেছে, আর গড়ে ১৮.৪২% রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দরটি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজস্ব ব্যয়ের গড় প্রবৃদ্ধি ৭.৫৯% মধ্যে সীমিত রাখতে সক্ষম হয় বন্দর। এ সময় ভ্যাট, ট্যাপ ও কর বহির্ভূত আয় বাবদ সরকারের কোষাগারে ৭,৫৮০ কোটি টাকা জমা দিয়েছে সংস্থাটি। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয় আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আসায় এই সাফল্য জানান বন্দরের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর আমাদের নিজস্ব বিভিন্ন অপারেশনাল রিকোয়ারমেন্টস মেটানোর পাশাপাশি গতবারের এই রাজস্ব খাতে যে আয় সেটা সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি। চ্যানেলের সীমা ও গভীরতা বৃদ্ধি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ায় বন্দরের সার্বিক কাজে আগের চেয়ে গতি বেড়েছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা যারা শিপিং এজেন্ট, ফ্রেট ফোর্ডার এবং সিএনএফ এজেন্ট আছে, আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসলই হলো এই চট্টগ্রাম বন্দরের সাফল্য। বর্তমান যে আমরা হ্যান্ডলিং ক্যাপাসিটি, তার সাথে যদি 5% করে বাড়তে থাকে, তাহলে আমার আগামী ৫ বছরে আমাদের অতিরিক্ত আরো ৮ লক্ষ টিউজ কন্টেনার আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু হয়েছিল ১৮৮৭ সালের ২৫ এপ্রিল। ১৩৮ বছরে দেশের এই প্রধান সমুদ্র বন্দরের কার্যক্রম বিশ্বের ১১০টি দেশের সঙ্গে সংযুক্ত হয়েছে। বিশ্বে চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন ৬৮তম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ভুয়া অভিজ্ঞতার সনদ, জাল স্বাক্ষর ও তথ্য গোপনের মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল শিকদারকে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ জুনায়েদ কবির স্বাক্ষরিত অফিস আদেশে এই তথ্য জানানো হয়। জুয়েল শিকদারের বিরুদ্ধে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সিএসই বিভাগের প্রধান ও রেজিস্ট্রারের সই জাল করা, ভুয়া লেটার হেড ব্যবহার, তথ্য গোপন এবং আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ ওঠে। তদন্ত প্রতিবেদনে অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে চাকরি থেকে অপসারণ করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে প্রাপ্ত সকল বেতন ও আর্থিক সুবিধা দ্রুত ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। নির্দেশনা অমান্য করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। বান্দরবানে বৈষম্যমূলক ভূমি আইন বাতিল, বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে বান্দরবান সদর মুক্ত মঞ্চের সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের আয়োজনে এই কর্মসূচি আয়োজন করা হয়। বক্তারা বান্দরবানের রাজার স্বঘোষিত আইন ও রাজার সনদ বাতিলের জোর দাবি জানান। তারা বলেন, জমি ক্রয়, বিক্রয়, ব্যবসা, চাকরি ও শিক্ষা সহ সব ক্ষেত্রে বৈষম্যমূলক নিয়মের অবসান ঘটাতে হবে। একই সঙ্গে হেডম্যান কার্যালয়ের পরিবর্তে উপজেলা ভূমি অফিসে ভূমির কর ও খাজনা পরিষদের অবাধ সুযোগ নিশ্চিত করতে হবে। সার্বভৌমত্ব রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুনঃস্থাপনেরও দাবি জানানো হয়। পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের জালালিপাড়ার ম্রো জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয়রা। এর আগে আলীকদম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করে তারা। বক্তারা বলেন, আদিবাসীদের ওপর এই ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।
খাগড়াছড়িতে বাঁশ দিয়ে তৈরি হচ্ছে শোপিস, টেবিল ল্যাম্প, মগ, ফুলের টব সহ বাহারি পণ্য। দক্ষ হস্তশিল্পে যেমন ফুটে উঠছে প্রাকৃতিক সৌন্দর্য, তেমনি জড়িয়ে আছে পরিবেশ বান্ধব চিন্তা। এতে দিন দিন বাড়ছে চাহিদা, কর্মসংস্থানও তৈরি হয়েছে অনেকের। খাগড়াছড়ির কদমতলীর বাসিন্দা অসীম কুমার দে ছোটবেলা থেকে দারিদ্র্যের সঙ্গে অবিরাম সংগ্রাম করে বড় হয়েছেন। একসময় কাপড়ের ব্যবসায় ছিল তার জীবিকার প্রধান ভরসা। করোনা মহামারীর সময় ব্যবসায় ভাটা পড়লে এলোমেলো হয়ে যায় জীবন। সংকটে হতাশ না হয়ে মাত্র 25,000 টাকা পুঁজি নিয়ে গড়ে তোলেন বাঁশের তৈরি নান্দনিক পণ্যের একটি ছোট কারখানা। পরিশ্রম, ধৈর্য আর সৃজনশীলতার ছোঁয়ায় এই ক্ষুদ্র উদ্যোগে ধীরে ধীরে হয়ে ওঠে বহু মানুষের আশার আলো। বাঁশটাকে আয়না কেটে ডিজাইন করে দেখি যে কাপ হচ্ছে, মগ হচ্ছে। এভাবে করতে করতে এখন আমার এখানে 40 থেকে 45টা পণ্য আমি তৈরি করতে পারতাম। গর্ববোধ হচ্ছে যে আমার পণ্য এখন দেশ পেরিয়ে মানে কি বাইরের দেশে পর্যন্ত এখন আমি পণ্য দিচ্ছি। কারখানাটিতে 6 থেকে 7 জন শ্রমিক দক্ষতার সাথে বাঁশ দিয়ে তৈরি করছেন মগ, ফুলের টব, পানির বোতল সহ নান্দনিক শোপিস ও গৃহসজ্জা সামগ্রী। কর্মসংস্থান তৈরি হয়, স্বাবলম্বী হয়েছেন অনেকে। বাঁশের বিভিন্ন ধরনের শোপিস গুলো তৈরি করা হয়। চাকরি করে যে মাইনে পাই ওটা দিয়ে আমি আমার ফ্যামিলি বর্তমানে ভালো চলে। অসীমের মতো প্রতিভাবান উদ্যোক্তাদের প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশে সহযোগিতার আশ্বাস বিসিক কর্মকর্তাদের। পোষক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধন প্রদান করে থাকি এবং আমাদের নিকট থেকে নিবন্ধিত উদ্যোক্তাগণকে আমরা বিভিন্ন ব্যাংকে ঋণের জন্য সুপারিশ করে থাকি। নান্দনিক নকশার কারণে বাড়ছে এসব পণ্যের চাহিদা, বিক্রি হচ্ছে অনলাইনের মাধ্যমেও। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন।